নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর আজ 25শে জুলাই বৃহস্পতিবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে ধর্মঘট উঠে গেলেও হিমঘর থেকে আলু পৌঁছলো না বাজারে, তবে দাম কমার ইঙ্গিত মিলেছে অবশেষে। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর, তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো হিন্দুদের অস্তিত্ব সংকট, বাংলার 5টা জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি বিজেপি সাংসদের, মুঘল গার্ডেনের পর এবার রাষ্ট্রপতি ভবনের দরবার হল এবং অশোক হলের নাম বদল, ফের বিতর্ক কঙ্গনা রানাওয়াতকে নিয়ে, সাংসদ পদ হারাতে পারেন কঙ্গনা, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন, চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু, সব মিলিয়ে নিহত বেড়ে 203। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, রাষ্ট্রীয় সন্ত্রাসকে আড়াল করতে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। গাজা থেকে আরও 5 জন ইসরায়েলি জিম্মির মৃতদেহ উদ্ধার করেছে ইসরায়েলি বাহিনী। বয়কট ও বিক্ষোভের মাঝে মার্কিন কংগ্রেসে বেঞ্জামিন নেতানিয়াহুর ভাষণ, মার্কিন কংগ্রেসে বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তৃতায় তেহরানের প্রতিক্রিয়া, ইসরায়েলের প্রাণকেন্দ্রে ধারণ করা তৃতীয় ভিডিও ফুটেজ প্রকাশ করেছে হিজবুল্লাহ। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। ধর্মঘট উঠে গেলেও হিমঘর থেকে আলু পৌঁছলো না বাজারে, তবে দাম কমার ইঙ্গিত মিলেছে অবশেষে। কোথাও 40 টাকা, কোথাও 45 টাকায় বৃহস্পতিবারও বিক্রি হয়েছে 1 কেজি জ্যোতি আলু। চন্দ্রমুখী আলুর দাম তার থেকে একটু বেশি। দক্ষিণ দিনাজপুরে স্থানীয়ভাবে যে আলু চাষ হয় তার দামও কমেনি। ক্রেতাদের বড় অংশের দাবি, আলু ব্যবসায়ীদের ধর্মঘট উঠে গেলেও তার প্রভাব রাজ্যের বাজারে খুব একটা পড়েনি। প্রশাসন এবং বিক্রেতাদের দাবি, বুধবার সন্ধ্যায় ধর্মঘট উঠলেও হিমঘর থেকে আলু এখনও বাজারে এসে পৌঁছয়নি। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় জানিয়েছেন, শুক্রবারের মধ্যেই সমস্ত বাজারে আলুর যোগান স্বাভাবিক হয়ে যাবে। তারপর আলুর দাম কমবে বলেই মনে করছেন পাইকারি এবং খুচরা ব্যবসায়ীরা, আশায় বসে রয়েছেন ক্রেতারা। হিন্দুদের অস্তিত্ব সংকট, বাংলার 5টা জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি বিজেপি সাংসদের। ঝাড়খণ্ডের সাংসদের দাবি, মালদহ এবং মুর্শিদাবাদের বিশাল পরিমাণে অনুপ্রবেশ হচ্ছে, তার জেরে এই এলাকার জনবিন্যাসে বড়সড় পরিবর্তন দেখা যাচ্ছে, ফলে হিন্দু ধর্মের অস্তিত্ব সংকট দেখা দিচ্ছে। বাংলার 5টা জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করতে হবে, তা না হলে হিন্দুদের অস্তিত্বই মুছে যাবে ওই এলাকা থেকে। সংসদে দাঁড়িয়ে এমনই বিস্ফোরক দাবি করেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। ঝাড়খণ্ডের সাংসদের দাবি, মালদাহ এবং মুর্শিদাবাদে বিশাল পরিমাণে অনুপ্রবেশ হচ্ছে, তার জেরে ওই এলাকার জনবিন্যাসে বড়সড় পরিবর্তন দেখা যাচ্ছে, ফলে হিন্দু ধর্মের অস্তিত্ব সংকট দেখা দিচ্ছে। মুঘল গার্ডেনের পর এবার রাষ্ট্রপতি ভবনের দরবার হল এবং অশোক হলের নাম বদল। বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওই 2 ঐতিহ্যশালী কক্ষের নতুন নামকরণ করেছেন। দরবার হল হয়েছে গণতন্ত্র মণ্ডপ, আর অশোক হলের নতুন নাম হয়েছে অশোক মণ্ডপ। রাষ্ট্রপতি ভবনের ঐতিহ্য মেনে দরবার হলে সমস্ত জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়। অন্যদিকে অশোক হলটা মূলত একটা বলরুম। পূর্বতন ইউপিএ জমানা পর্যন্ত সেখানে প্রধানমন্ত্রী সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান হতো। এর আগে 2023 সালের জানুয়ারিতে স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে অমৃত মহোৎসবের সঙ্গে মেলবন্ধন ঘটিয়ে রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনের নতুন নামকরণ হয়েছিল অমৃত উদ্যান। ফের বিতর্কে কঙ্গনা রানাওয়াত, সাংসদ পদ হারাতে পারেন কঙ্গনা। হিমাচল প্রদেশ হাইকোর্ট তাকে নোটিশ পাঠিয়েছে। চলতি বছরের লোকসভা ভোটে জিতে মান্ডির সাংসদ হয়েছেন কঙ্গনা রানাওয়াত। কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিংকে প্রায় 75,000 ভোটে তিনি হারিয়ে দিয়েছেন। তবে এবার তৈরি হয়েছে নতুন বিতর্ক। বন দপ্তরের প্রাক্তন কর্মী লায়েক রাম সিং আদালতে জানিয়েছেন, তিনি এই আসনে ভোটে লড়ার সব কাগজ দিয়েও অবৈধভাবে তার মনোনয়ন বাতিল করে দেওয়া হয়েছে। আদালতে নো ডিউ সার্টিফিকেট জমা দিয়েছেন তিনি। এরপরই কঙ্গনাকে নোটিশ দিয়েছে আদালত।
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন, চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু, সব মিলিয়ে নিহত বেড়ে 203 জন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় মৃত্যুর পর সংখ্যা প্রতিদিন বাড়ছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে ময়মনসিংহে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ কিশোর মোহাম্মদ জামান মিয়া বয়স 17 মারা গিয়েছে। আজ বৃহস্পতিবার সকাল 8:45 দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জামান মিয়া পোশাক কারখানার শ্রমিক। এর আগে গত শুক্রবার রায়েরবাগে সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ পথচারী মোহাম্মদ জাকির হোসেন 29 গতকাল বুধবার রাত 12:15টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ, পরবর্তী সময়ে সংঘাতে এই নিয়ে ঢাকা সহ সারা বাংলাদেশে 203 জনের মৃত্যুর খবর পাওয়া গেল। মৃত্যুর এই হিসাব কিছু হাসপাতাল, মরদেহ নিয়ে আসা ব্যক্তি এবং স্বজনদের সূত্রে পাওয়া সব হাসপাতালের চিত্র এখনো পাওয়া যায়নি। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, রাষ্ট্রীয় সন্ত্রাসকে আড়াল করতে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। চাকরির ক্ষেত্রে বৈষম্য বিরোধী কোটা সংস্কারের দাবিতে দেশের আপামর শিক্ষার্থীদের যুক্তিসঙ্গত আন্দোলনকে ঘিরে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দল এবং মতের মানুষদেরকে নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপির মহাসচিব একথা বলেছেন। বিবৃতিতে অভিযোগ করে বলা হয়, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম, নির্বাহ কমিটির সদস্য তারিকুল ইসলাম তেনজিং এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর ছেলে, যিনি রাজনীতির সঙ্গে জড়িত নন, সানিয়াতকে গ্রেপ্তার করেছে এবং বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গত রাত 1টায় বাসা থেকে তুলে নিয়ে গিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। গাজা থেকে আরও 5 জন ইসরায়েলি জিম্মির মৃতদেহ উদ্ধার করেছে ইসরায়েল বাহিনী। ফিলিস্তিনের গাজা উপত্যকায় খান ইউনিস থেকে গতকাল বুধবার 5 জন জিম্মির মৃতদেহ উদ্ধার করার কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। গত বছরের 7ই অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের নজিরবিহীন হামলার দিন গাজায় ধরে নিয়ে যাওয়া জিম্মিদের মধ্যে নিহত এই 5 জনও ছিলেন। ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, যাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তাদের একজন প্রাথমিকের শিক্ষক, 56 বছরের মায়া করেন। তিনি ইসরায়েলের দক্ষিণের কিব্বুৎজের নিরওজ এলাকার বাসিন্দা ছিলেন। 7ই অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলের যেসব এলাকায় বড় ধরনের আক্রমণ চালান, কিব্বুৎজে সেই সবের একটা। বয়কট এবং বিক্ষোভের মাঝে মার্কিন কংগ্রেসে বেঞ্জামিন নেতানিয়াহুর ভাষণ। মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানে তিনি গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের প্রশংসা করেছেন। তবে কংগ্রেসে বেঞ্জামিন নেতানিয়াহুর ভাষণের বিরোধিতা করেছেন বেশ কয়েকজন ডেমোক্রেটিক আইন প্রণেতা। এছাড়া মার্কিন ক্যাপিটালের বাইরে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জড়ো হয়েছিল হাজার হাজার বিক্ষোভকারী। এই খবর দিয়েছে অনলাইন দ্য গার্ডিয়ান। এতে বলা হয়, কংগ্রেসে নেতানিয়াহু যে ভাষণ দিয়েছেন তাতে আশাহত হয়েছেন ডেমোক্রেটিক দলের আইন প্রণেতাদের অনেকে। শুধু তারাই নন, হাজার হাজার মার্কিন নাগরিককে হতাশ করেছেন বেঞ্জামিন নেতানিয়াহু। কেননা তারা আশা করেছিলেন নেতানিয়াহু তার ভাষণে গত 9 মাস ধরে চলা যুদ্ধের অবসানের ক্ষেত্রে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয়ে ভাষণ দেবেন, কিন্তু তিনি তা না করায় ক্যাপিটাল হলের বাইরে বিক্ষোভ করেছেন হাজার হাজার মার্কিন নাগরিক। এছাড়া কংগ্রেসের ভিতরেও ডেমোক্র্যাট আইন প্রণেতাদের বিরোধিতার মুখে পড়েছেন নেতানিয়াহু তার ভাষণে গত 9 মাসের আগ্রাসনকে বিজয় হিসাবে চিহ্নিত করার পর অনেকেই তার বক্তব্য বয়কট করেছেন। মার্কিন কংগ্রেসে বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তৃতায় তেহরানের প্রতিক্রিয়া। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আমেরিকায় ইহুদিবাদী প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। নাসের কানওয়ানি চাফি বলেছেন, অবৈধ ইসরায়েলের শীর্ষ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় 9 মাস ধরে গণহত্যা এবং শিশু হত্যার পর তাদের প্রধান মদতদাতা আমেরিকায় রয়েছেন। বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি চাফি ইহুদিবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সফরের কথা উল্লেখ করে তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটা পোস্ট করেছেন। পোস্টে তিনি লিখেছেন, অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী গাজায় 9 মাস ধরে গণহত্যা এবং শিশু হত্যার মতো অপরাধ করেছেন। সেই শীর্ষ অপরাধী এখন তার মদতদাতাদের
কাছে রয়েছেন। তিনি আরও লিখেছেন, কয়েক দশক ধরে পশ্চিমা সভ্যতার প্রতারকরা বিশ্ববাসীর কাছে নিজেদেরকে নির্দোষ এবং মানব হিতৈষী হিসাবে দেখানোর চেষ্টা করে এসেছে, কিন্তু তাদের সেই চেষ্টা জলেতে নকশা করার মতোই ব্যর্থ হয়ে গিয়েছে। কেননা ইসরায়েলের পৃষ্ঠপোষকতা করার মধ্যে দিয়ে আমেরিকার রাজনীতির বীভৎস এবং হিংস্র চেহারা সারা বিশ্বের কাছে প্রকাশ হয়ে গিয়েছে। ইসরায়েলের প্রাণকেন্দ্রে ধারণ করা তৃতীয় ভিডিও ফুটেজ প্রকাশ করেছে হিজবুল্লাহ। এই ভিডিওতে রয়েছে ইসরায়েলের একেবারে প্রাণকেন্দ্রের বিস্তারিত এবং আকর্ষণীয় অসংখ্য চিত্র। হিজবুল্লাহর সামরিক ইউনিটের গণমাধ্যম বিভাগ ওই ভিডিওটা প্রকাশ করেছে। হুপো যা নিয়ে ফিরে এসেছে এই শিরোনামে সিরিজ ভিডিও প্রকাশ করে যাচ্ছে হিজবুল্লাহর সামরিক ইউনিট। ওই সিরিজেরই তৃতীয় ভিডিওটা প্রকাশ করলো আজ। গতকাল 24শে জুলাই হিজবুল্লাহ তাদের হুপো সার্ভেইলেন্স ড্রোনের সাহায্যে ধারণ করা একটা ভিডিও প্রকাশ করেছিল। এই ভিডিওটাতে ইসরায়েলের পুরো রামাত ডেভিড বিমান ঘাঁটির বিস্তারিত ফুটেজ দেখানো হয়েছে। ইসরায়েলের জটিল প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে হিজবুল্লাহর হুপো ড্রোন এইসব ভিডিও ধারণ করে তাক লাগিয়ে দিয়েছে। একদম শেষে বলি, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন, নিউজ নির্ভীকে চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।